আমন্ত্রণ দুপুরের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। আজও ছুটি আর বন্ধের কবলে গাজীপুর আশুলিয়া 2 শতাধিক কারখানা। শ্রমিকদের ন্যায্য দাবি শুনেনি বিগত সরকার, বললেন উপদেষ্টা। 2023 সালে সেই মজুরি বৃদ্ধির আন্দোলনে যে নিপীড়নমূলক মামলা তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। শ্রমিকদেরকে তাদের ন্যায্য প্রাপ্যটা বুঝিয়ে দেওয়াটাই আমার দায়িত্বের একটা অন্যতম কাজ হবে। ছাত্র জনতা পুড়িয়ে মারার মামলায় পুলিশ কর্মকর্তা কাফির 4 দিনের রিমান্ড। আসাদুজ্জামান মিয়াকে বিকেলে তোলা হবে আদালতে। জেল হাজতে ইনু, মেনন, পলক ও সাবেক আইজিপি মামুন। এখানের মধ্যে আমি তো আগামাথা চিনি না, তারপর ওরা গেল, যে বললো যে আপনি এখানে কেন? আমি বলছি যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম, কথা বলছি। ভারতে পালানোর সময় আখাউড়া সীমান্ত থেকে চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী গ্রেফতার। তার বিরুদ্ধে আছে একাধিক মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল শিক্ষার্থী ফাইয়াজের জন্মদিন আজ। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় পরিবার। গুম খুন তদন্ত কমিশনের কার্যক্রম শুরু। 45 কার্যদিবসে জমা দিতে হবে ভুক্তভোগীদের তালিকা। সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। ধরনের কার্যক্রমগুলো আমরা দেখেছি, যে নৈরাজ্যগুলো আমরা দেখেছি, এগুলোকে মূলোৎপাটনের এখনই কার্যকরী সময়। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের 2 শতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ। শিল্প পুলিশ জানিয়েছে, শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ 86টি কারখানা আর 133টি গার্মেন্টসে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অবশ্য ডিইপিজেড সহ আশেপাশের অনেক কারখানায় উৎপাদন চলছে। সকালে খোলা কারখানাগুলোয় শ্রমিকদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেখা যায়। বন্ধ কারখানাগুলোর সামনে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে টহল। গাজীপুরে বেশিরভাগ কারখানায় উৎপাদনে আছে। সকালেই শ্রমিকদের দলে দলে কারখানায় প্রবেশ করছেন। আর বুধবার ভোগড়া এবং রাজেন্দ্রপুর এলাকার কিছু কারখানায় শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ করে তারা। শিল্প পুলিশ জানিয়েছে, আজও 30টি কারখানা বন্ধ রয়েছে। হোয়াইট হর্সের শ্রমিকদের অভিযোগ, সকালে নোটিশ ঝুলিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। এতে ক্ষুব্ধ শ্রমিকরা গেটের সামনে বিক্ষোভ করতে থাকেন। ঘর ভাড়াও দিতে পারি না, বাজারের অনেক দাম বেশি, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আর এখানে বেতন আমাদের 10,000, 8,000, 9,000 এরকম। এইভাবে তো আমরা চলতে পারি না। আর আমাদের এখানে কোনো মাতৃকালীন ছুটিও নেই। এখানে 5,000 টাকা করে বেতন ধরা হয় নতুন যখন ঢুকে, কিন্তু সরকারি স্কেলে বেতন হইল 12,500 টাকা, সেটা আমাদের ধরা হয় না। হাজিরা বোনাসের কোনো বালাই নেই, এখানে হাজিরা বোনাস পাওয়া হয় না, কিন্তু 1 মিনিট লেট করলে ঠিকই গেটে আটকে দেয়। খুব বেতন কম এবং আমাদের ছুটি কম। সেই অনুযায়ী আমরা কিছু আবেদন করছিলাম, সেই আবেদন তারা না মেনে আজকে আমাদের অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অফিস বন্ধ করে দিছে। এ বিষয়ে আরো কিছু তথ্য জানবো। গাজীপুর থেকে সহকর্মী হোসেন আলী বাবু সংযুক্ত হচ্ছেন। বাবু, এখনকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের একটু জানাবেন। গার্মেন্টসগুলিতে শনিবার থেকে পুরোদমে কর্মযজ্ঞ শুরুর যে পরিকল্পনা, সেটি আদৌ সম্ভব হবে কিনা? খলি, এখনকার পরিস্থিতি যদি বলি, আসলে যেসব শিল্প কারখানা আসলে স্বাভাবিকভাবে চলছে, সেখানে কিন্তু আসলে এখন লাঞ্চের সময় হয়েছে। শ্রমিকরা কিন্তু আসলে লাঞ্চের জন্য বের হচ্ছে। সেখান থেকে আসলে কোনো ধরনের কর্মসূচি তাদের আসবে কিনা এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর এছাড়া কিন্তু গাজীপুরে প্রায় 30টি শিল্প কারখানা কিছু আসলে ছুটি ঘোষণা করা হয়েছে, সেটা জানিয়েছেন গাজীপুরের যে শিল্প পুলিশ রয়েছেন, সেই শিল্প পুলিশের যে পুলিশ সুপার, উনি আমাদেরকে জানিয়েছেন। আর যারা এর মধ্যে যেসব শিল্প কারখানা হঠাৎ করেই বন্ধ ঘোষণা করেছে, সেসব শিল্প কারখানার সামনে কিন্তু আসলে শ্রমিকরা আন্দোলন করছে, তাদের যে কর্মসূচি সেটা পালন করছে। সেখানে তারা বলছে যে আসলে আমাদের যে বেতন ভিত্তি, সেই বেতন বৃদ্ধির দাবিতে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এছাড়া কয়েকটা গার্মেন্টস শিল্প মালিকদের সাথে আসলে কথা বলেছি, আসলে কেন তারা এইভাবে ছুটি ঘোষণা করেছে। তারা যেটা বলছে, আসলে শ্রমিকরা অযৌক্তিক কিছু দাবি দাবা নিয়ে তারা বিভিন্ন সময় আন্দোলন করে থাকে এবং গার্মেন্টস এর ভিতরে তারা
ভাঙচুর করে এবং রাস্তাঘাট ব্লক করে, সেখানে তাদের অনেকটাই বিব্রত অবস্থায় পড়তে হয়। সেই ধরনের আসলে শান্তি যাতে বজায় আসে সেই কারণে আসলে তারা শিল্প কারখানা, যে 30টি শিল্প কারখানা, তারা ছুটি ঘোষণা করেছে। যে এটা বিজিএমই এবং বিকেএমইর সাথে কথা হচ্ছে, সেই বিকেএমইর সাথে কথা হলে, সিদ্ধান্ত হলে আসলে আগামী 7টা থেকে আসলে গাজীপুরের সকল শিল্প কারখানাগুলো আসলে খুলে দেওয়া হবে। কলি, ধন্যবাদ আপনাকে। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিতে চান শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার অভিযোগ, শেখ হাসিনা সরকার অগ্রাহ্য করেছে শ্রমিকদের ন্যায্য দাবি, মনোযোগ দেয়নি বেকারদের জন্য তৈরি কর্মসংস্থান তৈরিতে। উদ্যোক্তারা বলছেন, যে কোনো সিদ্ধান্তে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা, তবে উপলব্ধি করতে হবে বাস্তবতা। তৌহিদ হোসেনের রিপোর্ট। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যাত্রায় চ্যালেঞ্জ পাহাড়সম। বিভিন্ন শ্রেণী পেশা থেকে তুলে ধরা হচ্ছে বঞ্চনার অভিযোগ। পোশাক শ্রমিকরাও মজুরি আর সুযোগ সুবিধার দাবি নিয়ে নেমেছেন রাস্তায়। কোনো কোনো মহল থেকে উস্কানির অভিযোগ উঠেছে। অস্থিরতা দেখা গেছে ওষুধ শিল্পেও। এক মাস আগে দায়িত্ব নেওয়া শ্রম উপদেষ্টা বলছেন, শ্রমিকদের কল্যাণ ছাড়া তৈরি হবে না বৈষম্যহীন সমাজ। তাদের ন্যায্য দাবিতে গুরুত্ব দেয়নি আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সময় তাদের বিভিন্ন আন্দোলনে যেভাবে দমন করা হয়েছে আমরা দেখেছি। গত বছরও 4 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নানা প্রকার মামলা দেওয়া হয়েছে নিপীড়নমূলক। এবং ইতিমধ্যে আমরা 2023 সালে সেই মজুরি বৃদ্ধির আন্দোলনে যে নিপীড়নমূলক মামলা তা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছি। এবং আমি মনে করি যে শ্রমিকদেরকে তাদের ন্যায্য প্রাপ্যটা বুঝিয়ে দেওয়াটাই আমার দায়িত্বের একটা অন্যতম কাজ হবে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে দেশে বেড়ে গেছে বেকারত্ব। কাজ না থাকায় শ্রমবাজার থেকে ছিটকে গেছে প্রায় 9.5 লাখ মানুষ। কর্মসংস্থান আসলে খুবই অবহেলিত একটা কাজের জায়গা। আমি এই মন্ত্রণালয়ে এসেও দেখেছি যে সেটা দিয়ে কারো নজর নেই, কিন্তু বাংলাদেশে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজের জায়গা হওয়া উচিত। কারণ আমাদের বেকারের সংখ্যা এবং রেশিও অন্য যে কোনো দেশের থেকে, উন্নয়নশীল যে কোনো দেশের থেকে অনেক বেশি। কর্মসংস্থান তৈরিতে সরকারের পাশে থাকার কথা বলছেন শিল্প মালিকরা, তবে তাদের চিন্তা ব্যবসার সার্বিক পরিবেশ নিয়ে। কস্ট অফ ডুইং দ্য বিজনেস অনেক হাই। আর পোর্ট থেকে মাল ছাড়াতে গেলে অনেক সময় লাগে এবং অনেক আমাদের কষ্টের মধ্যে পড়তে হয়। এইসব জিনিসগুলি রয়েছে, সেগুলো একটা বাস্তবতা। তার পাশাপাশি তাদের তো সার্ভাইভ করতে ব্যাংকের ইন্টারেস্ট রয়েছে। তো আমি মনে করি যে দুই পক্ষের সহনশীল অবস্থায় আছে। শ্রমিকরা অন্যায্য হওয়া উচিত না, মালিকরাও সংবেদনশীল হওয়া উচিত। আন্তর্জাতিকভাবেও এগুলির অনেক নতুন নতুন ইস্যু এসেছে, পরিবর্তন হয়েছে, কমপ্লায়েন্স ইস্যু এসেছে কারখানাগুলিতে। আমাদের সেই কমপ্লায়েন্সও কমপ্লাই করে ফ্যাক্টরি করতে হয়। 20 বছর আগে হয়তো এখানে কমপ্লায়েন্স করতে হয় নাই। তো সুতরাং সব কিছু মিলে এই পরিবর্তিত অবস্থায় এই শিল্পকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য, যেখানে যেইভাবে এই শ্রমিকদেরকে কর্মক্ষম রাখার জন্য যা করা দরকার, বিজিএমইএর মালিকগণ এবং আমরা শিল্প মালিকগণ আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। এরই মধ্যে বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তার আগে শ্রম অধিকার নিয়ে বেশ কিছু বিষয়ের মীমাংসা চায় দেশটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শিল্পাঞ্চলের আরো কিছু তথ্য জানবো আমরা সহকর্মী মাহফুজুর রহমান নিপুর কাছ থেকে। নিপু, একটু জানাবেন উৎপাদন স্বাভাবিক করতে এবং কারখানা খুলতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? আসলে এখন পর্যন্ত আসলে শিল্পাঞ্চলের বেশ কিছু উদ্যোগী কিন্তু আমাদের চোখে পড়েছে। অর্থাৎ বিভিন্ন কারখানায় পরিদর্শন করে বিজিএমইএ মালিক কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতা তারা কিন্তু চেষ্টা করছেন তাদের শ্রমিকদের সঙ্গে কথা বলার। বিজিএমইএ মালিক কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতা তারা কিন্তু চেষ্টা করছেন তাদের শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য এবং তারা কিন্তু আলোচনা করেছেন। যদিও আজকে আলোচনা হলে কালকে কারখানা খোলার ঘোষণা আসে, তারপরে কিন্তু কারখানা থেকে আবারও শ্রমিক বিক্ষোভের দেখা দেয়। এরপর কিন্তু কারখানা কর্তৃপক্ষ কখনো সাধারণ ছুটি, কখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এইভাবেই কিন্তু চলছে। শুধু এই না, আজকে আমরা যতটুকু জেনেছি বিজিএমইএর প্রতিনিধি দল এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা বিভিন্ন শ্রমিক পল্লী অর্থাৎ শ্রমিকরা যেখানে বসবাস করেন সেখানে যে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে যেগুলো যৌক্তিক দাবি রয়েছে সেগুলো তারা মেনে নেবে এবং বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে। এমন বিষয়টি কিন্তু উদ্যোগ কিন্তু নিয়েছে আমরা যতটুকু জেনেছি। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন শ্রমিকদের সাথে সরাসরি যখনই বিক্ষোভ হয় তখনই কিন্তু তাদের প্রতিনিধিদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করার জন্য। এখন পর্যন্ত যেটা আমরা জেনেছি, এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিবেশ কিন্তু স্বাভাবিক হয়নি, বরঞ্চ গতকালের চেয়ে আজকে অবনতি হয়েছে।
এই পর্যন্ত 219টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে বিভিন্ন পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি রয়েছে। সবকিছু মিলিয়ে কিন্তু 219টি উৎপাদন কিন্তু বন্ধ। অন্যান্য কারখানা কিন্তু অন্যান্য পোশাক কারখানায় কিন্তু এরই মধ্যে যেগুলো চালু রয়েছে সেগুলোর উৎপাদন স্বাভাবিক রয়েছে। ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যা মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড শেষে জেল হেফাজতে পাঠিয়েছেন আদালত। সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা, কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত, দেন কারাগারে পাঠানোর নির্দেশ। বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি করে মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে নেওয়া হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া ইনু, মেনন ও পলককে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আমরা বিজ্ঞ আদালতের রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলকের আমরা জামিন চেয়েছি। তারা একটা গণশত্রু এবং জনশত্রু, এদেরকে মুক্তি দেওয়া ঠিক হবে না। তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানির পরে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এদিকে হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহিল কাফিকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ভ্যানের উপর ছাত্র জনতাকে পুড়িয়ে মারার ঘটনায় সাভার থেকে হওয়া হত্যা মামলায় এই রিমান্ড দেন আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রাজধানীর হাজারীবাগে অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় 8 দিনের রিমান্ডে ছিলেন কাফি। রিমান্ড শেষে আজ সাভার থানায় হত্যা মামলায় আদালতে তোলা হয় পুলিশ কর্মকর্তাকে। বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে ঘটনার প্রেক্ষিতে যে বর্ণনা, ভিডিও ফুটেজের যে পর্যালোচনা এবং আমাদের যে দরখাস্ত সাবমিশন ছিল, সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে বিকেল নাগাদ তোলা হবে সিএমএম আদালতে। হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ। বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে আটক হন তিনি। 2015 সালে ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় খিলগাঁও থানায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। জনির বাবা ইয়াকুব আলী গত 2 সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার। এরপর 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে গ্রেফতার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, ভোরে আখাউড়া সীমান্তের ভুবনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত পথে ভারত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। ফলে পথে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জামাল উদ্দিনের নেতৃত্বে বিজিবির জওয়ানরা তাকে পাকড়াও করে। এ সময় চিহ্নিত আদম পাচারকারী হান্নান মিয়া এবং তার সহযোগী নাইম চৌধুরীকে আটক করে বিজিবি টহল টিম। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী। তার বিরুদ্ধে চট্টগ্রাম এবং রাউজান থানায় একাধিক মামলা রয়েছে। আমি তো ঢাকা থেকে একটা লোক আমাকে নিয়ে এসছে, তো ওখানে নিয়ে আসছে, আমাকে এসে নামাই দিল। একটা লোক, তারও নাম জানি না, সে নামাই দিয়ে চলে গেল। এরপর বললো আপনি অর্থ করেন, এখানের মধ্যে আমি তো আগামাথা চিনি না। তারপর ওরা গেল, যে বললো যে আপনি এখানে কেন? আমি যে আমি তো চিকিৎসার জন্য যাচ্ছিলাম, কথা বলছি। আমি একটা পদ দিইনি, আমি ওদেরকে চিনিও না। দ্রুত সংস্কার শেষ করে জনপ্রতিনিধিদের শাসন ফেরানোকে গুরুত্ব দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আহ্বান জানান তিনি। এ সময় গণতান্ত্রিক শক্তিগুলোকে আরও ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন ফখরুল। বলেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তী সরকারকে ভিশন তুলে ধরেছেন। এজন্য বর্তমান সরকারকে পর্যাপ্ত সময় এবং সুযোগ দিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। মির্জা ফখরুলের প্রত্যাশা,
আশা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বলেন, পরিকল্পিতভাবে ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাতের চক্রান্ত চলছে। ভারতে অবস্থানকারী ফ্যাসিবাদী শেখ হাসিনা নানা অপপ্রচার চালাচ্ছেন, এমন অভিযোগও তোলেন বিএনপি মহাসচিব। আজকের যে প্রেক্ষাপট এই আলোচনা সভার বা প্রস্তুতি সভার যে প্রেক্ষাপট, এটা কিন্তু সেই গণতন্ত্রকে কেন্দ্র করে। এরপরে আপনারা জানেন যে 1900 আমি তো বলেছি এই কথাটা ভাই, আমি তো বললাম যে বলছি যে আমাদের আজকের যে প্রেক্ষাপট এই আলোচনা সভার বা প্রস্তুতি সংস্কার প্রয়োজন, সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলছিল। এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়, করে মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে যে জনগণের প্রতিনিধিদের শাসন, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট বিক্রির অভিযোগে রাজধানীর আসাদগেট এলাকায় জেনেটিক ট্রেডিং এর স্টোরে অভিযান চালাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ, সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ, একটু জানাবেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযান কখন শুরু হয়েছে? অর্থদণ্ড বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? কলি, মূলত যমুনা টেলিভিশনের যে প্রতিবেদনটি প্রচার করা হয়, এরপরেই মূলত এই জেনেটিক ট্রেডিং এর যে মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট বিক্রির যে অভিযোগটি, সেটি নজরে আসে ওষুধ প্রশাসনের, এবং এর প্রেক্ষিতেই আজকে ঘণ্টাখানেক আগে এই অভিযানটি শুরু হয়। এখনো এই অভিযানটি চলমান রয়েছে। জেনেটিক ট্রেডিং এর মূলত ওষুধ সংরক্ষণের যে স্টোরগুলো রয়েছে, মূলত দুটি স্টোর, এই আসাদগেটে এই একটি স্টোর, এই স্টোরটিতে এখন মূলত সেই যে তাদের যে রিয়েজেন্টগুলো রয়েছে, সেই রিয়েজেন্টগুলোর মেয়াদ রয়েছে কিনা সেই জায়গাটি আসলে পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং এখানে এখন পর্যন্ত তাদের বাইরের দিকে একটি স্টোর রয়েছে, সেই স্টোরটিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট পাওয়া গেছে, যদিও তারা সেগুলো আলাদা করে রেখেছিলেন এবং তারা বলছেন যে সেগুলো তারা আসলে বিক্রি করছিলেন না, সেটি আলাদা করে রাখা হয়েছে। তাদের আরেকটি টিম সলিমুল্লাহ রোডে এই প্রতিষ্ঠানটিরই আরেকটি স্টোর রয়েছে, সেই স্টোরটিতে রয়েছেন, সেখানেও অভিযান একই সাথে চলছে। এটির পাশাপাশি সেখান থেকে তাদের টিমের সদস্যরা এখানে আসবেন। এখানে মূলত আরেকটি স্টোর রয়েছে, এইখানে কিছু রিয়েজেন্ট মূলত স্টোর করা হয়েছে। সেগুলো আসলে মূলত যেভাবে রিস্টোর করা হয়েছে, যেভাবে রাখা হয়েছে, সেটি নিয়ে আসলে ওষুধ প্রশাসনের যারা এখানে আছেন তারা প্রশ্ন তুলেছেন যে এইভাবে আসলে রিয়েজেন্টগুলো সংরক্ষণ করা যায় কিনা বা করা যেতে পারে কিনা, সেটি নিয়ে আসলে প্রশ্ন তুলছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত অভিযানটি চলছে। এরপরে আসলে জরিমানা বা সেটি সিলকালা করার যে বিষয়গুলো, সেগুলো আসলে আসবে। এখনো তাদের যে অভিযান সেটি অব্যাহত আছে। জি, ধন্যবাদ আপনাকে সবুজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 20 জুলাই পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো কিছু তথ্য জানবো, সহকর্মী আমির হোসেন স্মিথ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। স্মিথ, জানাবেন শিক্ষার্থীরা মূলত কি বলছেন, তাদের দাবি কি? কলি, যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে তার সহপাঠী এবং শিক্ষার্থীরা। আমি যদি তার পেছনের অংশটুকু দেখা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তারা বলছেন যে তারা গত কয়েকদিন যাবৎ বিভিন্ন অফিস আদালতে ধর্ণা দিয়েছেন, কিন্তু খুনিদের গ্রেফতার হয়নি। অর্থাৎ যারা এই আসামি, পুলিশের যে গুলিতে যে ইমাম হোসেন তাইম মারা গেছে, সেই আসামিরা কিন্তু সবাই পুলিশের সদস্য। তারা যাত্রাবাড়ি থানার পুলিশের ওসি তদন্ত এসপি সহ 5 জনকে আসামি করে তারা এই মামলাটি করেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হয়। আজকে কিন্তু তাদের যে সহপাঠী, বিশেষ করে MW কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা আজকে মাঠে নেমেছেন। তারা বলছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত খুনিকে গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তারা গত কয়েকদিন আগেও এই 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, সেই আলটিমেটামে তাদেরকে আসামি গ্রেফতার না হয় আজকে তারা কিন্তু অনেকটা বাধ্য হয়েই বলে তারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং
এবং এই কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচুর যানবাহন কিন্তু আটকা পড়েছে, যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত তাদের অবস্থানে অনড় রয়েছেন, তবে ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে তারা হয়তো এই অবরোধ থেকে তারা ছেড়ে দিতে পারেন, এমনকি আভাস কিন্তু আমরা পেয়েছি। বলি ধন্যবাদ আপনাকে স্মিথ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 11:30টায় শুরু হয়ে দুপুর 12:30 পর্যন্ত চলে এই বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অন্তর্বর্তী সরকারের গত 1 মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এছাড়া আগামীতে অগ্রাধিকার ভিত্তিতে করণীয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। এদিকে বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানিকগঞ্জের শহীদ রফিক সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। সকালে সিংগাইরে ধল্লা এলাকা থেকে সেতুর টোল আদায় বন্ধে মিছিল নিয়ে যায় কয়েকশো মানুষ। এরপর সেতুতে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ করে তারা। এ সময় টোল প্লাজায় অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভের কারণে সেতুতে দেখা দেয় যানজট। এতে করে ভোগান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরানোর পর স্বাভাবিক হয় যান চলাচল। 2000 সালে ধলেশ্বরী নদীর উপর নির্মিত ভাষা শহীদ রফিক সেতুতে 3 চাকার পরিবহনের টোল মওকুফ করা হয় 2013 সালে, কিন্তু এরপরেও নিয়মিত সেতুতে টোল আদায় করা হয়। সাংবাদিক নির্যাতনের জন্য বিচার বিভাগের যারা সহযোগী হিসেবে কাজ করেছেন তাদের সহ জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্যাতিত সাংবাদিকদের কথা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয় তা নিশ্চিতে কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট। নেতারা বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই চলবে। দাবি করেন স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করা সহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার। এছাড়া যারা বিগত সরকারের আমলে যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য বর্তমান সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করবে জানায় সংগঠনটি। আজ ফাইয়াজের জন্মদিন, কিন্তু সে আর এই পৃথিবীতে নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে 18 জুলাই রাজধানীর ধানমন্ডিতে যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। রংপুরের আবু সাইদের মৃত্যুর পর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের মৃত্যু আন্দোলনে যোগ করে তীব্র জোয়ার। স্বজনদের এখন একটাই চাওয়া, এই হত্যার সুষ্ঠু বিচার হোক। ফাইয়াজের পরিবারের সাথে কথা বলেছেন সহকর্মী মনিরুল ইসলাম, ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। 12 সেপ্টেম্বর ফায়াজের জন্মদিন। গত বছর এই দিনে পরিবার নিয়ে কি আনন্দটাই না করেছিল ফায়াজ। মা বাবা বোন নিয়ে কেক কাটা, পরে বাইরে খেতে যাওয়া। আবারও এসেছে 12 সেপ্টেম্বর। পরিবার জুড়ে এখন শুধুই হাহাকার। জুলাইয়ের 18 তারিখ সকাল সকাল বন্ধুদের সাথে সারা দেশে হত্যার প্রতিবাদে ধানমন্ডি 27 এলাকায় আন্দোলনে যোগ দেন ফারহান ফাইয়াজ। পুলিশ ও ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের দলীয় ক্যাডারদের ছোড়া গুলিতে ঝাঁঝরা হয় কিশোর ফায়াজের বুক। নির্মম ভাগ্যর লিখনে কি অদ্ভুত মিল। মৃত্যুর দিন 18 জুলাই ছিল বৃহস্পতিবার, 12 সেপ্টেম্বর জন্মদিনটাও বৃহস্পতিবার। দিনটা হতভাগা মায়ের জন্য বিশেষ, কিন্তু সন্তানের ছবি আঁচল দিয়ে মুছে দেয়া ছাড়া মা ফারহানার তো আর কিছুই করার নেই। কে এবার একটু কেক খেতে চাইবে, কে বলবে মাগো একটু ভাত মেখে খাইয়ে দাও। বাইরে ঘুরতেই পছন্দ করতো বেশি। জন্মদিনে পড়ার রুমে গেলে আগের স্মৃতিগুলো মনে পড়ে, চেয়ারে বসে পড়ছে, কাছে বসে কাপড়গুলো দেখলে যেমন দেখে একা একা নীরবে কাঁদি। মেয়ের সামনে তো কাঁদতে পারি না, কাঁদলে ওরও খারাপ লাগবে। নাস্তা দিতাম সকালে উঠে মনে পড়ে, রাতে খাবার টেবিলে যখন খাই ওর কথা মনে পড়ে।
কারো মনে সে কোনো আঘাত করে থাকে, কষ্ট দিয়ে থাকে, জিনিসগুলো একটু ক্ষমা করে দিবে, এটা আমি। ফাইয়াজ যেদিন মারা যান সেদিন জীবদ্দশার নারকীয় একটি দিন দেখেন বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ছেলের লাশ যখন তাকে তড়িঘড়ি করে বুঝিয়ে দেওয়া হচ্ছিল সেদিন টের পান মাথায় আকাশ ভেঙে পড়া বা পায়ের নিচ থেকে মাটি সরে যাবার অনুভূতি কেমন হয়। বাচ্চাদেরকে ওরা কিভাবে লাঠিপেটা করেছে, গুলি মেরেছে, রাবার বুলেট, অরিজিনাল বুলেট, টিয়ার সেল, মানে এমন একটা অবস্থা, পুরো বিভীষিকাময় অবস্থা, পুরো হসপিটালে কান্নার রোল বেয়ে যাচ্ছে। পোস্টমর্টেম ওই মুহূর্তে করতে গেলে হয়তো আমরা ওকে নিয়ে বাড়িতে দাফন করতে সুযোগ পেতাম না। তখনকার পরিস্থিতিটা অনেক অন্যরকম ছিল, অনেক লাশ গুম করে ফেলছে, দেখেন না। ফাইয়াজের পিঠাপিঠি একমাত্র বোন সাইমা ইসলাম ফারিন। তিনি জানতেন ভাইয়ার ইচ্ছা বিজ্ঞানী হবে, কিন্তু দেশের জন্য রক্ত দিয়ে ভাইয়ের মৃত্যু ফারিনের কাছে যেন একটি স্বপ্নের আত্মোৎসর্গ। ট্যুরে যেতাম, সিলেট যেতাম, কক্সবাজার ছিল, এখন সব সময় এগুলি মনে পড়ে। এখন তো আর যাওয়া হবে না কখনো, যেহেতু ভাইয়া আমাদের মাঝে আর নেই। আমার ভাইকে কেন স্বৈরাচারীরা গুলি করলো, যেখানে ছাত্ররা নিরস্ত্র ছিল, তাদের হাতে কোনো আর্মস ছিল না, তাহলে স্টুডেন্টদের গুলি করার সাহস ওরা কোথা থেকে পায়? 5 আগস্টে শেখ হাসিনার পতনের পর কুকড়ে থাকা ফাইয়াজের পরিবার পেয়েছে নতুন আশার আলো। প্রত্যাশা সন্তান হত্যার বিচার। যারা ওকে এরকম গুলি করে মেরেছে তারা যেন বিচার হয় খুব দ্রুত। দলীয় কোনো সরকার নেই, সেই জন্য এখন আমরা আশাবাদী যে আমরা বিচারটা পাবো এবং খুব দ্রুত সময় পাবো আশা করি। ফাইয়াজের মতো জীবন দেয়া প্রতিটি ছাত্র, শিক্ষক, শ্রমিক, দিনমজুর সবাইকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছে পরিবার। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে মামলাও করেছে পরিবার। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো গুম খুনের তালিকা প্রস্তুতে গঠিত তদন্ত কমিশন। গুলশানে স্থাপন করা হয়েছে নিজস্ব কার্যালয়। আওয়ামী লীগ সরকারের বিগত 14 বছরে গুম হওয়া ব্যক্তিদের তালিকা জমা দিতে 45 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে নতুন অফিসে কাজ শুরু করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের কমিশন। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। পুলিশ, র্যাবের মতো আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থার পরিচয়ে তুলে নিয়ে গুমের অভিযোগ দীর্ঘদিনের। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আয়না ঘর নামক বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন কয়েকজন, তবে এখনও নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে বছরের পর বছর দাঁড়ে দাঁড়ে ঘুরছে ভুক্তভোগী পরিবারগুলো। জাতিসংঘ সহ দেশি বিদেশি মানবাধিকার সংগঠনের দাবির মুখে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার গঠিত 5 সদস্যের তদন্ত কমিশন। গুলশানের পরিত্যক্ত একটি বাড়ি দ্রুত সংস্কার করে গুম খুন ইনকোয়ারি কমিশন কার্যালয় বানানো হয়েছে। যারা এটার সার্ভিস নেবেন, কমিশনে যারা আসবেন, তাদের বক্তব্য পেশ করবেন, এই সাধারণ মানুষদের কমফোর্টেবিলিটির বিষয়টা এখন যেমন বিবেচনা করা হয়েছে, এখানে কোনো সমস্যা থাকলে এটাকে কিভাবে আরো ইমপ্রুভ করা যায় সেটা আমরা বিবেচনা করব এবং এটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ভুক্তভোগী পরিবারের অভিযোগ জানতে খোলা হয়েছে হটলাইন নাম্বার, সেই সাথে ইমেইলের মাধ্যমে নথিপত্র পাঠাতেও রাখা হয়েছে আলাদা সেল। ডাকযোগে আমাদের ঠিকানায় তারা চিঠি দিয়ে তাদের ডকুমেন্ট সহ তারা চিঠি পাঠাতে পারে। টেলিফোনে তো আর ডকুমেন্ট দেওয়ার সুযোগ নাই, টেলিফোন বা মোবাইলে। তখন আমরা হয়তো তাদেরকে বলবো যে আপনার ইমেল নাম্বারটাতে আপনাদের ডকুমেন্টগুলো, যদি কেউ না আসতে চায়, আর যদি আসতে চায় তাহলে তো ওয়েলকাম, তাহলে তো এসে অভিযোগ দিতে পারে। তবে অতীতে গঠন করা অনেক তদন্ত কমিটি সাধারণ মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে, তাই কমিশনকে সতর্ক থাকার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞদের। বর্তমান সরকারের সাথে যেহেতু রাজনীতির ব্যাপারটি নেই, সুতরাং তিনি নাগরিকের জন্য, মানুষের জন্য, দেশের প্রয়োজনে কাজ করবেন, সেটাই আমরা দেখছি এবং সেটাই আমরা প্রত্যাশা করি। সুতরাং সময়টা এই ধরনের ব্যবস্থাগুলো, অর্থাৎ অধিকারের বিরুদ্ধে যে ব্যবস্থাগুলো অতীতে আমরা দেখেছি, ব্যবস্থা মানে যে ধরনের কার্যক্রমগুলো আমরা দেখেছি, যে নৈরাজ্যগুলো আমরা দেখেছি, এগুলোকে মূলোৎপাটনের এখনই কার্যকরী সময়। 2021 সালে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ বিভিন্ন সময় গুমের শিকার 76 জনের একটি তালিকা বাংলাদেশ সরকারকে দিয়েছিল। দীর্ঘদিন ধরে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে আসছে গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সংগঠনটি 18 আগস্ট বিভিন্ন সময় গুমের শিকার 158 ব্যক্তির একটি তালিকা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI এর মহাপরিচালকের কাছে দিয়েছে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।
ভিসি নিয়োগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শেষে বিক্ষোভ শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিষয়ে আরো তথ্য জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, একটু জানাবেন বিস্তারিত এই ঘটনার কি ঘটেছে, আসলে এই আলটিমেটাম কেন, আন্দোলনকারীরা কি বলছেন মূলত? আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরপরই কিন্তু শিক্ষার্থীদের দাবির মুখে সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্যরা পদত্যাগ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসলে উপাচার্য এবং উপ উপাচার্যরা পদত্যাগ করেছিলেন। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু স্থবির হয়ে পড়েছেন এবং এখনো পর্যন্ত যদিও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ হলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে এখনো পর্যন্ত উপাচার্য নিয়োগ হয়নি। ফলে এই যে সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে বলছেন যে উপাচার্য নিয়োগ না হওয়ায় তাদের যে একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছেন, সেক্ষেত্রে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের যে সহকর্মীরা রয়েছেন, সহপাঠীরা রয়েছেন, তারা কিন্তু তাদের চেয়ে একাডেমিক ভাবে তারা এগিয়ে যাচ্ছেন। এখানে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেশন জটের কবলে পড়ছেন। সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম সেটি আসলে সচল করার দাবিতে তারা দুপুর থেকেই অর্থাৎ 12টা থেকে তাদের যে বিক্ষোভ কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এখনো কিন্তু আসলে বৈরী আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারই মধ্যেও কিন্তু তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। ফলে এখানকার শিক্ষার্থীদের দাবি, তারা আসলে বলছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো সেগুলো বন্ধ থাকছে এবং সেই সাথে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম সবকিছু কিন্তু স্থবির হয়ে পড়েছে। ফলে এখানকার শিক্ষার্থীরা তারা ক্লাস করতে পারছেন না, তাদের অনেকের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে না। সব মিলিয়ে তারা ক্ষতির সম্মুখীন থেকে বাঁচতেই দ্রুত ভিসি নিয়োগ দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কার্যক্রম সেটি আসলে গতিশীল করার কথা বলছে। ধন্যবাদ আপনাকে সুমন। মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জেনেটিক ট্রেডিং এর গোডাউন অভিযান চালাচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সেখানে আছেন সহকর্মী রাসেল আহমেদ, সরাসরি যোগ দেবেন তিনি। রাসেল, একটু জানাবেন জেনেটিকের এই অফিস এবং গোডাউনে অভিযান চলছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? এই মুহূর্তে আমি রয়েছি জেনেটিকের যে একটি স্টোর হাউস রয়েছে, এটি হচ্ছে মোহাম্মদপুরেরই সড়কে। এটিও এক ধরনের হিডেন, আসলে এটি সাধারণত বাইরে প্রকাশ করে না। এই স্টোরটিতে তারা বেশ অভিযান চালাচ্ছেন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অথরিটির তারা বেশ অনেকক্ষণ ধরেই এই 3টি ফ্লোরে আসলে তার মালামাল রাখা, এবং এই বিল্ডিংটি পুরোটি জেনেটিক ব্যবহার করে। এর উপরের তলায় তার যারা কর্মচারী রয়েছেন তারা থাকেন, আর নিচের 3টি ফ্লোরে আসলে জেনেটিক স্টোর হিসেবে ব্যবহার করে। স্টোরে যে মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো ছিল, যেগুলো আমরা পেয়েছিলাম এর আগের বার তার অফিসে, বা মেয়াদের তিন পণ্য, সেই সব চিহ্ন এখানে নেই। সেই সব মানে প্রোডাক্ট যে সরিয়ে ফেলা হয়েছে সেই ধরনের চিহ্ন এখানে রয়ে গেছে। ফ্লোরে আগে যেখানে মালামাল ছিল সেসব চিহ্ন রয়ে গেছে। আর এর বাইরে অন্য আরো বেশ কিছু পণ্যের সন্ধান পেয়েছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেগুলো আসলে অনুমোদন নেই। এই ধরনের বেশ কিছু পণ্যের তারা চিহ্ন পেয়েছে যে অনুমোদনহীন বেশ কিছু পণ্য সে আনতো, সেটি আমদানি করে নিশ্চয়ই বৈধ পথে আনার যেহেতু সুযোগ নেই, কারণ অনুমোদনহীন হিসেবে সে বৈধ পথে আনার সুযোগ। এই বিষয়ে আরো কিছু তথ্য আপনি সংগ্রহ করুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা বিস্তারিত দর্শকদের জানাবো। ধন্যবাদ আপনাকে রাসেল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।